সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। হাসিনার শাসনামলে দেশের রাজনীতি হয়ে পড়ে একদলীয়, ঠিক তার বাবা স্বৈরাচার শেখ মুজিবের আমলের মতো। আওয়ামী লীগ ছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর তাই চালানো হয় নির্মম নিপীড়ন। সম্ভাবনায় ছাত্রনেতাদের নিঃশেষ করে দিতে কিলিং মিশন চালায় 5 আটা পুলিশ বাহিনী। হাজার হাজার নেতাকে হত্যা করা আর লাখ লাখ কর্মীকে পঙ্গু করা হয়। তেমনই একজন ছাত্রনেতা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি। নিপীড়নের দুঃসহ সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন চৌধুরী। হাসিনা পতন আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন। পরিবার পরিজনের মায়া ত্যাগ করে যারা রাজপথে নেমেছিল উত্তাল দিনগুলোতে, তেমনই একজন সাধারণ মানুষ ছিলেন মোহাম্মদ রুবেল। অনুষ্ঠানে আজকের অতিথি শহীদ রুবেলের স্ত্রী রূপালী বেগম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে সাজ্জাদ হোসাইন ও রুবেলের উপর নির্মিত দুটি প্রতিবেদন দেখে নেব। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবুল কাশেম চৌধুরী ও হোসনে আরা বেগমের একমাত্র ছেলে সাজ্জাদ হোসাইন চৌধুরী। 4 বোন, তার বড়। সে কারণে ব্যবসায়ী বাবার পরিবারে পরম আদর স্নেহে বেড়ে উঠেছেন সাজ্জাদ। ছোটবেলা থেকেই মেধাবী সাজ্জাদের ঝোঁক ছিল রাজনীতির প্রতি। রাজনীতি সচেতন বাবাকে দেখেই এ পথে নামার অনুপ্রেরণা পান তিনি। এভাবে একসময় জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে। ছাত্র রাজনীতির পুরো সময়টাতে দেশ জুড়ে ছিল হাসিনার আওয়ামী জাহেলিয়াত। নির্যাতন নিপীড়নের খড়গ মাথায় রেখেই নামেন রাজপথে। সে কারণে হামলা মামলা ছিল তার নিত্যসঙ্গী। 2012 সালে বিএনপির ডাকা অবরোধে শাহবাগ থেকে পুলিশের হাতে আটক হন তিনি। নিপীড়নের শুরু তখন থেকেই। এরপর 2015 সালের 24 ডিসেম্বর রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা ময়দানের বিশেষ আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলার মুখে পড়েন তিনি। 2018 সালে একবার কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। গুম করে রাখা হয় 5 দিন। এভাবে 2022 সালেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও তাকে আটক করা হয়। সব মিলিয়ে 3 দফায় 7 মাস কারাভোগ করতে হয় তাকে। এ সময় তাকে নির্মম নিপীড়ন করা হয়। হাসিনার পুলিশের নারকীয়তায় অত্যাচারের নির্মম সাক্ষী তার পুরো শরীর। এত সব অত্যাচার নিপীড়নের পরও দমে যাননি সাজ্জাদ হোসাইন চৌধুরী। 24-এর ডামি নির্বাচন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবখানেই সমান অংশগ্রহণ ছিল তার। রাজপথে নেমে স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলে সাজ্জাদরা এই জাতিকে ঋণী করে রেখেছে। তাদের সেই ঋণ এই জাতি চিরকাল মনে রাখবে। নিতান্তই একজন খেটে খাওয়া মানুষ ছিলেন মোহাম্মদ রুবেল। কাজ করতেন একটি কারখানায়। স্বল্প শিক্ষিত রুবেল সবসময় ছিলেন অধিকার সচেতন, যে কারণে মধ্য জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তাতে সমর্থন দেন তিনি। আন্দোলন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে দাবানলের মতো। রাজধানীর প্রবেশদ্বারগুলোয় হাজার হাজার সাধারণ জনতার ব্যারিকেড সৃষ্টি হয়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার মুখোমুখি দাঁড়ায় পুলিশ। প্রতিদিনই তারা গুলি করে শহীদ করতে থাকে বিপ্লবীদের। এত রক্ত, এত প্রাণ ক্ষয়ের পরও দমে যাননি সাধারণ মানুষ। এভাবে একদিন চলে আসে 5 আগস্ট। পতনের ঘণ্টা বাজে হাসিনার জুলুমশাহীর। 5 আগস্ট গণভবনে হাসিনার বিদায়ের ঘণ্টাধ্বনি বাজছে। সারা দেশে শুরু হয়েছে আনন্দের বন্যা। অথচ শনিরাকড়া যাত্রাবাড়ি মহাসড়ক তখনও মৃত্যুকূপ। সাধারণ মানুষের উপর চলছে পুলিশের ব্যাপক গুলিবর্ষণ। গুলিতে অনেকের মতোই শহীদ হন যুবক মোহাম্মদ রুবেল।
রুবেল হারিয়ে গেছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হটিয়ে গেছেন হাসিনার ফ্যাসিবাদ। অথচ তার ছোট্ট একটি সংসার ছিল, স্ত্রী, তার শিশু কন্যাই ছিল তার ছোট্ট পৃথিবী। কে জানে সেই পৃথিবীর এখন কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে রুবেলের জায়া ও আত্মজা। দর্শক, প্রতিবেদন দুটি দেখে নিলাম, এবার শুনব তাদের মুখ থেকেই নিপীড়নের সেই ঘটনাগুলো। সাজ্জাদ, 24 সালের জুলাই এবং আগস্ট যে গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আপনি রাজপথে ছিলেন। আমরা জানি যে 22 জুলাই আপনার উপরে হামলা হয়েছে, আপনাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়েছে। সেই কিভাবে হামলা হলো, কেনই বা আন্দোলনে গেলেন, কারা হামলা করলো, সেখান থেকে উদ্ধার কিভাবে হলেন, আমাদেরকে একটু বিস্তারিত বলুন। 15ই জুলাই থেকে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে শুরু হয় ছাত্রদের, এবং আমাদের ছাত্রদল থেকে নির্দেশনা ছিল যে যার অবস্থান থেকে আপনার ছাত্রদের সাথে আপনার ঐক্যমত পোষণ করা বা এবং ছাত্রদের আন্দোলনে কিভাবে সংগঠিত করা যায় এই বিষয়ে আমাদের মানে সরাসরি নির্দেশনা ছিল, মাঠে থাকা আর কি। তো সেই সময় থেকে আমাদের প্রোগ্রামগুলো চলছে এবং একটা পর্যায়ে আমাদের নির্দেশনা ছিল এরকম যেই এলাকায় থাকেন সেই এলাকায় যদি মনে করেন যে সম্ভব হয় ওইখানেই আপনার সংগঠিত হওয়া। আমার বাসা শান্তিনগরে, তো কেন্দ্রীয় সংসদের আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা 16 তারিখে আমরা শান্তিনগর বাজারে এখানে একটা মিছিল করি। তো ওটা ছিল হচ্ছে আপনার মানে আমাদের পূর্ব ঘোষিত ঠিক না, কিন্তু মানে সবাই একসাথে এক হয়ে চলমান আন্দোলনের অংশ হিসাবে। তো আমাদের নির্দেশনা ছিল এরকম যে ছাত্রদলের ব্যানার দরকার নেই, তোমরা আন্দোলনটাতে তোমরা অ্যাক্টিভ থাকো, মানে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে। কারণ হচ্ছে আমাদের ওই সময় একটা শঙ্কিত একটা ভাব ছিল যে আমরা যদি ছাত্রদল যদি ইনভলভ হই সেক্ষেত্রে আন্দোলনটা আওয়ামী লীগ অন্যদিকে ডাইভার্ট করে দিবে, রাজনৈতিক আন্দোলন হিসেবে ডাইভার্ট করে দিবে। তো এই জন্য আমাদের নির্দেশনা ছিল, বা এটা আমাদের কৌশল বলতে পারেন। পরবর্তীতে আমরা শান্তিনগর বা পল্টন এরিয়াতে কয়েকটা প্রোগ্রাম করতে থাকি। তো 22শে জুলাই আমি আমার বাসা শান্তিনগর থাকার কারণে, কিন্তু আমরা ওই সময় বাসায় থাকার কোনো সুযোগ ছিল না, আপনারা জানেন যে পালিয়ে থাকা বা বাসার বাইরে থাকতে হতো। কিন্তু এর আগে আমি হচ্ছে 2018 সালে ডিবির যখন অ্যারেস্ট হই, এর পরবর্তী থেকে কোনো আন্দোলন হলে আমরা আসলে বাসা বাড়িতে থাকার কোনো সুযোগ থাকতো না, কারণ আমি ডিবিতে দীর্ঘদিন গুম ছিলাম, মানে এক কাপড়ে 3 দিন 4 দিন করে থাকতাম। তো শান্তিনগরে বাসা থেকে জামা কাপড় নেওয়ার জন্য একটা প্যাকেট নেওয়ার জন্য আমি আমাদের বাসার পাশে ইস্টার্ন পাস মার্কেট আছে, ওইখানে আমি যাই। পরবর্তীতে কেউ হয়তো দেখাই দিছে বা কিছু হবে, আমি মানে বুঝে ওঠার আগেই আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন ঘিরে ফেলে। তো 22 তারিখে সকাল না, এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে, একটু মানে অন্ধকারে আসছে এরকম সময়। তো বুঝে ওঠার আগেই আপনার ঘিরে ফেলে, কিন্তু আমি তো মানে তখন আজ করতে পারছিলাম সামথিং রং। তো আমাকে বলতেছে যে ভাইয়া ছাত্রদল করে, তো বললাম জি ভাই হ্যাঁ করি। তো পরবর্তীতে দেখলাম কথা নাই বার্তা নেই, আমাকে মনে করেন আপনার ধাক্কা কিল ঘুষি ইনস্ট্যান্ট, কোনো কথা নাই বার্তা, খালি ছাত্রদল করি কথা বলা মাত্রই। এরপরে দফায় দফায় মনে করেন আপনার ইস্টার্ন পাস মার্কেটের সামনে আমাকে চট থাপ্পড়, এর মাঝখানে একটু বলি, এর মধ্যে আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে যায়, তখন হচ্ছে মোবাইল ডেটা অফ ছিল আর কি। তো এমনি রেগুলার ফোন আমার ডায়াল লিস্টে কে কে আপনার আছে, কার কার সাথে যোগাযোগ করি, তো বেশিরভাগই তো আমাদের কানেক্টিভিটির ভিতরে সব ডিসি লেখা, আমরা যেহেতু ঢাকা কলেজ বেশিরভাগই ডিসি এফ ফ্রেন্ড বা আপনার সেন্ট্রাল হলে আমরা হচ্ছে জেসিডি সেন্ট্রাল দেই। তো আমার কল লিস্ট দেখার পরে বলতেছে যে এ তো অনেক বিশাল বড় নেতা, একে তো আজকে আর ছাড়া যাবে না, আমরা তো আজ করছিলাম যে মধ্যম সারি, এখন থেকে বিশাল নেতা। এই বলার পরেই এলোপাতাড়ি আমাকে মার শুরু করে আর কি দিয়ে আপনার হচ্ছে কার্ড দিয়ে, মানে ওদের এটা পূর্ব পরিকল্পিত। আমি তখন বুঝছিলাম কিভাবে এদের কাছে আপনার সবকিছু রেডিমেড ছিল। আপনার কোন ধরনের জিনিস ছিল? আপনার হচ্ছে ধারালো অস্ত্র ওরকম দেখি নাই, কিন্তু ওদের কাছে যে আর্মস ছিল এটা আমি কনফার্ম ছিলাম। ওরা কিছুক্ষণ পর পরে আর্মসের একটা দোহাই দিত যে আজকে গুলি করে যদি আপনার 1-150 মারা যায় কোনো সমস্যা হবে না। তো কিন্তু আর্মস বের করে নাই। মানে আপনি তো ভয় পাচ্ছিলেন? এটা আমাকে হচ্ছে মানে ভীতি দেখানোর জন্যই মূলত আর কি এই আলোচনাগুলো ছিল। পরবর্তীতে আপনার কিন্তু আমি একটু শক্তভাবে ছিলাম যে আমাকে মারতেছে, কিন্তু আমি ইজি হই না। আমি পাশ থেকে মানে আপনার হচ্ছে তাদের আলোচনাগুলো শুনছিলাম এইভাবে যে ওকে এত মারতেছি কিন্তু নমনীয় কোনো ভাব নাই। তো বিষয়গুলো হচ্ছে আমার কাছে তখন মনে হয়েছে যে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই, আমরা তো একটা যৌক্তিক আন্দোলনে আছি। এরপরে কয়েকজন
এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে অন্ধকারের ভিতর। এর মধ্যে অন্ধকার হয়ে গেছে, আর বুঝে ওঠার সুযোগ নেই কে কোন দিক দিয়ে মারতেছে। একটা পর্যায়ে আমি মাটিতে মনে করি লুটাই পড়ি। তো আমার এই হাত থেকে শুরু করে টোটাল বডিটার ভিতরে এমন কোনো জায়গা নাই যে আপনার যেখানে আমাদের আঘাতের চিহ্ন ছিল না। তবে একটা মজার বিষয় হচ্ছে কি, যখন বেশি মারে তখন একটা পর্যায়ে আর আপনার ফিলিংস থাকে না। বেশি মারলে একটা সুবিধা, সেন্সেশনটা আউট হয়ে যায়। এটা বেশি মারলে একটা সুবিধা আছে, এটা আমার কাছে তখন ফিল হয়েছে আর কি। আমাকে মারতেছে কিন্তু আমার কোনো বোধ নেই, কিন্তু আমি এটার ফিলটা পরবর্তীতে আমি এটা অনুধাবন করছি যে আসলে আমার শরীরের উপর দিয়ে কি মারাত্মক অত্যাচার যেটা গেছে, তখন আমি পরবর্তীতে ফিল করি আর কি। এটার পর্যায়ে এরা এরপরে আমার কাছ থেকে মানি ব্যাগ থেকে আমার কিছু ক্যাশ টাকা ছিল ওগুলো নিয়ে গেছে, আমার এটিএম কার্ড পাইছে। পাওয়ার পরে এটিএম কার্ডের পাসওয়ার্ডের জন্য খুব মনে করেন যে আপনার জোরাজোরি করে। তো আমি এর আগে জানতাম যে এটিএম কার্ডের পাসওয়ার্ড যদি আপনার যেটা অরিজিনাল পাসওয়ার্ডের উল্টাভাবে যদি আপনি দেন সেক্ষেত্রে কার্ডটা লক হয়ে যায়। তো আমি ওদেরকে একটা পর্যায়ে যা সহ্য করতে না পেরে ওদের এটিএম কার্ডের পাসওয়ার্ডটা দেই, উল্টা দেওয়ার পর আমার তো জানা আছে এটা লক হয়ে যাবে। এটার পর ওরা আধা ঘন্টা পর আমাকে কি বসায় রাখে, কাকে জানি টাকা তুলতে পাঠায় আর কি। তো আমার অ্যাকাউন্টে ওরা যখন যায় কার্ডটা লক হয়ে যায়, ওরা কিছুক্ষণ পর ফেরত আসে। এই যখন টাকাটা আনতে যায় তখন আর আমাকে এর মধ্যে আমাকে আর অত্যাচার করে না, আমাকে বসায় রাখে। কিন্তু যখন ফেরত আসে টাকাটা তুলতে না পেরে আসার পরে একটা গালি দেয়, গালি দিয়ে বলে যে ওর কার্ড তো ব্লক। তারপর আমি বললাম যে আমরা স্টুডেন্ট পলিটিক্স করে আমাদের অ্যাকাউন্টে কয় টাকা ব্যয় থাকবে, পরে বলতে আমরা তো কার্ডে অ্যাক্সেস নিতে পারিনি, কার্ডটা লক হয়ে গেছে। এর মধ্যে কেউ একজন হয়তো বুঝে যে আমি এই চালাকিটা করছি, বা চালাকি বলতে কি এই পলিসিটা হয়তো অ্যাপ্লাই করছি। এরপরে অস্বাভাবিক আবার মাস শুরু। তো একটা পর্যায়ে যে আমার ডান পায়ে একটা বাড়ি লাগে, বাড়ি লাগার পর ওই বাড়িটা আমি বুঝি যে আপনার ফ্র্যাকচার হবে বা কনফার্ম। আমার পায়ের পাতাটা পুরো মনে করেন যে আপনার পুরো আলাদা হয়ে যায়, ভেঙে। এরপরে আমার সেন্স ছিল বা ছিল না এটা আমার ঠিক খেয়াল নাই, বোধ শূন্য হয়ে যায় আর কি। একটা পর্যায়ে যায় আমাকে ফেলে রেখে যায়, আমি নির্যাতন শেষ, ফেলে রেখে যায় ওই নির্মাণাধীন ভবনে। ভবনের কি ফ্লোরে না কয় তলায়? একদম নিচেই আপনার আন্ডার কনস্ট্রাকশন। জি আন্ডার কনস্ট্রাকশন। তো এটা নিচে ফেলে রেখে যায়। তো আমি একটু আপনার আগানোর চেষ্টা করি, এর ভিতরে ওরা জানি কোত্থেকে আবার দৌড়ে এসে আমাকে মনে করেন বলে যে ওকে তো ছাড়া যাবে না, আমরা তো কার সাথে ফোনে কথা বলতেছিল যে ভাইয়া মনে করেন যে আপনার টেনশন করেন না, আমরা বিষয়টা দেখতেছি, ওকে আমরা ছাড়ি নাই, আমাদের গ্রিপসেই আছে। পরবর্তীতে কিছুক্ষণ পরে আমাকে আমার মনে করেন যে বিভিন্ন কথা আমার সাথে কারা কারা কানেক্টিভিটি আছে। আপনি যে ব্যাগ নিতে গিয়েছিলেন, আপনার বাসা কি এই খবরটি জানে যে আপনি? না, এর ভিতরে আমার বাসায় আপনি ব্যাগটি নিতে পারি নাই। ব্যাগটা নেওয়ার আগেই আমার উপরে আপনার যে লোক ব্যাগ দিতে আসবেন উনিও দেখেন না, ওরা কেউ তো আমাদের খবর পায়নি। এর ভিতরে আমার একটা ফ্রেন্ড আপনার আমাদের বাসার আশেপাশেই থাকে, কলেজেরই ছাত্রদল করে, ওর এখানে আসার কথা ছিল আর কি। আমি ওই সময়টা ওর সাথে আমার দেখা হবে। পরবর্তীতে ও বারবার ফোন দিচ্ছিল। তো এর ভিতরে আমি ওকে আপনার ফোনটা নিয়ে আমি তখন রিসিভ করে বলি আর কি যে আমি আপনাকে দিয়ে ফোন ধরাই। জি লাউড স্পিকারে। আমি টেকনিক্যালি বলি আমি একটু দূরে আছি, আমি এদিকে আসলে তোকে ফোন দিব। তো পরবর্তী ওরা ওই নাম্বারগুলোতে ফোন দেয়, আমার ডায়াল লিস্টে যে নাম্বারগুলো ছিল সবাই নাম্বারে ফোন দেয়। ফোন দিয়ে কি কথা হয়েছে তার আমি আসলে বোঝার সুযোগ নেই। কিন্তু আমার এই ফ্রেন্ডটাকে ওরা কোনোভাবে হয়তো বুঝতে পারে ও ছাত্রদল কানেক্টেড, ওকে অনেকভাবে আনার চেষ্টা করে। কিন্তু আমি ওই যে ফার্স্ট টাইম যখন বলছিলাম না যে আমি এদিকে আসলে তোকে ফোন দিব, তো ও তখন আমার কাছে মনে হয় বুঝতে পারে যে সামথিং রং। তো ওই জন্য আর ওই শান্তিনগর দিকে আসে না। তো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা তো আসলে এই নির্যাতন বা এরকম কয়েকবারই এগুলো শিকার হয়েছি। তো আমরা সবাই এই পলিসিগুলো হয়তো বুঝি টেকনিক্যালি, যে আমার ফ্রেন্ড টেকনিক্যালি আমাকে আপনার অ্যাভয়েড করছে বা আমাকে আসতে নিষেধ করছে। দ্বিতীয় গ্রুপ যখন আবার আসলো যে ভাইকে বারবার মনে করেন যে বলতেছিল যে আমরা তাকে ছাড়ি নাই, সে আমাদের কাছে আছে, তখন আবার আমাকে মনে করেন যে আপনার সাইডে নিয়ে বসায় আমাকে খুব ইজিভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করে যে তোকে ছেড়ে দিব, তোর সাথে কারা কারা আছে আমাকে বল। কিছুক্ষণ যখন জিজ্ঞাসা করে, যখন আমি আমার কাছে যখন ভালো কোনো উত্তর পাই নাই বা কাউকে আনানোর ব্যাপারে কোনো রেসপন্স পাই নাই, এরপরে পিছন থেকে আবার এলোপাতাড়ি মাইর শুরু। আমি এই কাঠের চলা দিয়ে ওখানে নির্মাণাধীন যে কাঠ আপনার বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এ আপনার ওই যে কনস্ট্রাকশন কাজ করার জন্য যে কাঠগুলো, এই কাঠগুলো দিয়ে মাইর শুরু। কিন্তু আমার একটা পর্যায়ে আমার খেয়াল আছে ওই যে কাঠের সম্ভবত পেরেক থাকে, পেরেকের কোনো একটা অংশ আমার এখানে ঢুকে যায় বাড়ির সাথে। তো এরপরে আমার এই এই সাইডটাতে
একটা জায়গায় মনে হয় 100 বাড়ি 200 বাড়ি পড়লে একদম গর্ত হয়ে যায়। কিন্তু আমি যে হাফাতে একটা শার্ট পরা ছিলাম, তো এই শার্টের যতটুকু দেখা যায় এতটুকু মনে করেন আপনার পুরো জায়গাটা আপনার হচ্ছে এলোপাতির মারের যেই নমুনা আর কি, এগুলোর চিহ্ন ছিল। এর ভিতর ওরা ফোনে আপনার ধরেন পুলিশকে ফোন দিচ্ছে, তারপরে আপনার ওদের মানে কানেক্টিভিটিতে যেই যারা যারা ছিল, কখনো শুনতেছি যে ডিবি অফিসে ফোন দিচ্ছে। তো এর ভিতরে আপনার আমার একটা বাড়ি ঠিক এই জায়গাটা লাগে। এই তখনই আমি হচ্ছে আপনার ওই যে একটা চেয়ারের উপরে টুলের মতো জায়গায় বসাই, তখনই আমি মানে মানে সামনে ঘুটে পড়ে যাই। ওই বাড়িটার আগ পর্যন্ত আমার মানে আমি যদি কাউন্ট ডাউন করি আমার মনে হয় হচ্ছে 1000-এর উপরে আমার বাড়ি আমার পিছনে পড়ছিল কন্টিনিউয়াসলি। এবং আমি মানে আপনার বুঝে ওঠার আগে একবার ডান থেকে মারে একবার বাম থেকে মারে, মানে আমি যখন সামনে থাকি মানে আমাকে যেদিকে মুখ করে তার পিছন থেকে আমাকে এলোপাতির মানে মার শুরু। আমার হচ্ছে ব্যাক সাইডে টোটাল কোনো জায়গা নেই যে যেই জায়গাটাতে আপনার মানে আমার আঘাত করে নাই বা আঘাতের চিহ্ন ছিল না তখন। এর পরবর্তীতে আমাকে ওইখানে ফেলে রেখে তারা মানে আপনি লুটিয়ে পড়লেন, ওরা চলে যায়, মানে আমি বুঝছি ওরা চলে গেছে। তো আমি আপনার চুপচাপ অনেকক্ষণ ঘুটেছিলাম, আমার যে শক্তি নাই আমি হেঁটে সামনে আগাবো। এর পরবর্তীতে কিছুক্ষণ পরে সম্ভবত এশার নামাজের মানে আপনার নামাজ শেষ হওয়ার পর এখানে মসজিদ থেকে কিছু লোকজন বের হয় আর কি। বের হয়ে যাওয়ার সময় তখন তো আসলে টোটালি কোথাও কোনো লোকজন ছিল না, রাস্তাঘাটে খুব কম থাকতো, ভয়ের একটা ভীতিকর পরিবেশ ছিল। তো ওইখানে মুসল্লিরা এখানে যাওয়ার সময় একটু সাউন্ড, লোকজন তো কল করতেছে, তো মুসল্লিরা যাওয়ার সময় আর কি বুঝে যে কোনো একটা সমস্যা হয়েছে বা কাউকে মানে এটা কিভাবে বুঝলো ওনারা? কনস্ট্রাকশন বিল্ডিংটা তো একদম রাস্তার পাশে, আপনি কি কোনো ইশারায় বা শব্দ করার চেষ্টা করেছেন? কিন্তু ওরা যে আপনার হচ্ছে একবার ঢুকতেছে বের হচ্ছে, মানে আপনার ওদের মুভমেন্টই ওদের কাছে মনে হয়েছে যেখানে কোনো স্থানীয় মসজিদের মুসল্লিদের। তো পরবর্তীতে একটা মুসল্লি এসে আপনার হচ্ছে ভিতরে সাহস করে ঢোকে, তো তার সাথে ধাক্কাধাক্কি হয় ঢোকার সময়, যে আপনি ভিতরে ঢুকবেন না, সেই ভিতরে ঢুকবে। পরবর্তী সেই ভিতরে জোর করি এক পর্যায়ে ঢোকার পরে আমাকে হয়তো ফেসে চিনে সে আবার হচ্ছে আর কোনো কথা না বলে চলে যাওয়ার পরে কিছুক্ষণ আমার ওই শান্তিনগরে যারা পরিচিত আছে কয়েকজনকে হয়তো উনি ফোন দিয়ে হয়তো জানানোর পর ওরা আসে। এক পর্যায়ে ওদের সাথে আমি দূর থেকে শুনছি যে আপনারা হচ্ছে আমার ফ্যামিলি থেকে টাকা আনো বা আমার ফ্যামিলিতে কে আছে তাদেরকে ফোন দিয়ে টাকা নিলে আমাদেরকে ছেড়ে দিবে, এরকম একটা দর কষাকষি মানে আপনার হচ্ছে প্রক্রিয়া চলছে। বিষয়টা এরকম মনে হচ্ছে আমি একটা পণ্য, আমাকে এত দিলে হচ্ছে জিম্মি করে। আবার একটা গ্রুপ আবার এদের ভিতরে 2 গ্রুপ হয়ে যাচ্ছে, না আপনার হচ্ছে টাকাও নিব আবার পুলিশকে দিয়ে দিব। এরপরে কি হলো আপনার? এরপরে হচ্ছে আপনার আমার ওই যে পরিচিত বললাম যে একটা বড় ভাই আসছে, আসার পরে উনি আর কি ওদের সাথে কথা বলে যে আসলে কি মানে তোমাদের সমস্যা কি। পরে আমার ওই ফোন থেকে গ্যালারি থেকে ছবিগুলো দেখায় যে ওর এই অ্যাক্টিভিটিস ছবি কি করা যায়। তো পরে বললো যে ঠিক আছে, যা হয়েছে তোমরা তো মারছো, যথেষ্ট মারছো, এখন ওকে ছেড়ে দাও। তো পরে ওরা মানে ছেড়ে দিবে, কিন্তু সেই কথাটা ওরা মানে ক্লিয়ার ভাবে আপনার হচ্ছে ডিসিশন আসতে পারছে। ওই যে ক্লিয়ারেন্স নেওয়ার কথা বললো স্বেচ্ছাসেবক লীগের যে নেতা, তারপরে কি ক্লিয়ারেন্স আসলো? কিছুক্ষণ পরে বললো যে ওই যে আমার যে সিনের যে ভাইয়ের কথা বলছিলাম উনি আপনার ওদের মধ্যস্থতা করে এক পর্যায়ে যে আমাকে মনে করে একটা সিনজি ডেকে সিনিতে উঠায় দেয়। তো এই আমার খেলা যখন আমি সিনিতে উঠাই দিল কে? ওই বড় ভাইয়ের সহই আর কি উঠায় দেয়। আমি যখন সিনিতে উঠবো তখন আমার মাঝে একটা লাঠি দেয় ওরা। মানে আপনি একাই উঠলেন? না, আমাকে সবাই ধরেই মনে করেন সিনজিতে উঠাই দিছে। সিনজিতে একাই গেলেন? না, আমাকে ওই যে আপনার এক বড় ভাই সহ উঠাই দিছে, কিন্তু ওরা আবার পরবর্তীতে ওই বড় ভাইকে আবার নামাই নিয়ে আমাকে সিঙ্গেলি মুভ করতে বলে আর কি। তো আমি আপনার সিঙ্গেলি মুভ করার জন্য কাকরাইলে প্রথম ইসলামিক হাসপাতালে যাই প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সিনজিয়ালাকে বলি। কিন্তু এর পরবর্তী ওরা ওই সময় আমাকে ট্রিটমেন্ট দেয় নাই, বললো যে এটা সরকারি মেডিকেল ছাড়া সম্ভব হবে না, বা আপনার সমস্যাটা আপনার কোথায় হয়েছে কি হয়েছে আমরা এটা সর্ট আউট করা ছাড়া হবে না, আপনার ঢাকা মেডিকেলে বা সরকারি কোথাও আপনার যেতে হবে। তো এরপরে সরকারি মেডিকেলে আর যাই না, পরে আমার উত্তরের দিকে আমার এক ফ্রেন্ডের বাসায় যাই, ওইখানে আমি আপনার ফোন মানি ব্যাগ এগুলো কি ওরাই রেখে? এগুলো ফোন মানি ব্যাগ টোটালি আমার কাছে কিছু ক্যাশ টাকা সবই ওরা মানে আপনারা রেখে দেন। সিএনজি ভাড়া দিলেন কিভাবে? সিএনজি ভাড়া দিয়ে ওই যে বড় ভাই তখন হচ্ছে আমাকে আপনার মানে যাওয়ার সময় হাতে 500 টাকা ওরা আপনার দেয় আর কি। ওই 500 টাকা দিয়ে আমি 100 টাকা দিয়ে আপনার হচ্ছে কাকরাইল যাই, এর পরবর্তী বাকি টাকা দিয়ে আমি উত্তরা যাই আর কি। উত্তরা যাওয়ার পরে এরপরে রাত্রে আমি প্রাথমিক ট্রিটমেন্ট নেই উত্তরাতে। এরপরে ওই বন্ধুর বাসায় ছিলাম। কতদিন ট্রিটমেন্টে ছিলেন সেই জায়গায়? প্রায় 15 দিনের মতো আমি ট্রিটমেন্টে ছিলাম আর কি। তার মানে পুরো আন্দোলনের সময় আপনি আর মুভ করতে পারিনি। আমি হচ্ছে আপনার যে 5 আগস্ট মানে 36 জুলাইয়ের দিন আমি যে স্কেচার ভর করে আমি ওই দিন বের হই আর কি। জি সাজ্জাদ, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা নিপীড়নের কথা। আমরা একটু রূপালী বেগমের কাছ থেকে যাই, শুনে আসি।
রুবেল একজন শ্রমজীবী মানুষ ছিলেন, একজন জি। শ্রমিক ছিলেন। তিনি ছোট্ট একটি ব্যবসা করতেন ব্যবসা করতেন। এবং ব্যবসা করেই পরিবার চালাতেন, সংসার চালাতেন। তো রুবেল কেন এই আন্দোলনে গেলেন এবং কিভাবে, কোন দিন কিভাবে আন্দোলনে গেলেন? আপনি বাধা দিলেন কিনা এবং বাধা দিলে সে কি বাধা উপেক্ষা করে বা আপনি সায় দিয়েছিলেন আন্দোলনে যাওয়ার জন্য? আমাদেরকে একটু বলুন। আবু সাইদ তো মারা গেছে 16 জুলাই। 16 জুলাই। 16 জুলাইয়ের পর থেকে আর বাধা দিয়ে রাখতে পারিনি, যাও দিছিলাম হুম। তাও আর কি আর শুনে নাই। 16 জুলাইয়ের পর কি থেকে বলেছে? কি বলছে যে না, আমার ভাইরা তো সবাই মারা গেলে হবে না, ফেসিস্টদের বিরুদ্ধে তো উড়িয়ে থাকতে হবে আর কি, মানে ঘুরে দাঁড়াতে হবে, ওনার পদত্যাগ করতে হইব আর কি, না করলে তো হইব না। আমার আরো ভাইরা শহীদ হইব, বা আমার বাবার বয়সী কত বোন নিজেদের তো হচ্ছে মার খাচ্ছে, আর ঘরে থাকলে হবে না। তো 17 জুলাই থেকে আর কি উনি আন্দোলনে যাওয়া শুরু করে। কোন জায়গায়? সেটা আমাদের বাসা হচ্ছে যে মৌচাক মদিনা মসজিদ, মানে শনি রাখার পরে হ্যাঁ শনি আকার পরে আর কি চট্টগ্রাম রোড, উনি আর কি চিটাগাং থেকে আর কি যাওয়া শুরু করে। তো এরকম 3 দিন যাওয়ার পরে আর কি 20 তারিখ আর কি খুবই ভয়াবহ অবস্থা আমাদের এখানে। 20 জুলাই তো আমাদের এলাকার একজনই আর কি গুলিবিদ্ধ হয়ে ওই স্পটে আর কি মারা গেছে। তো আমি তারপরে নিষেধ করলাম যে যেও না, আমার মেয়ে দুটো আছে, আমাদের তো আর্থিক অবস্থা এতটা ভালো না, তো আমরা কিভাবে চলো, পরিবারটা তো চালাতে হবে, যদি কিছু হয়ে যায় বাইসেস তখন আমাদের খুবই অসহায় অবস্থা হইব। উনি তাও মানে নেই। 21 জুলাই সকালবেলা আর কি অনেক চিল্লাফাল্লা করার পরে আর কি বাসায় ছিল, 2টার পরে আর কি আটকেও রাখা যায়নি, মিথ্যা কথা বলে চলে গেছে। কি বলে গিয়েছিল? যে আমি আসতেছি দোকান থেকে আর কি, দোকানে কাস্টমার আছে, মিথ্যা কথা বলছি। সেদিন দোকান কোনো খোলেনি, খুবই পরিস্থিতি খারাপ, তাই আর কি দোকান খোলে নাই, আমাকে মিথ্যা কথা বলে বাসা থেকে বেরিয়েছি। মানে আমি বারবার ফোন দিই, 3টা থেকে ফোন দেওয়া শুরু করি, 1 ঘন্টা নিখোঁজ ফোন দেয় আর কি, ফোন রিসিভ করে না। তার এক বন্ধুর মাধ্যমে যে বলে ভাবি টেনশন করিয়েন না, ভাই আমাদের সাথে আছে। আমি কই থাকার দরকার নাই, আপনারা চলে আসেন। ওনারা 3 বন্ধু একসাথেই ছিল আর কি। কে কে? ওনাদের নাম কি? ওনাদের 3 বন্ধুর নামই আর কি রুবেল, একই নাম। জি 3 রুবেল। জি জি, তারপর 4টা নাগাদ তো ফোন দিলাম, শেষ কথা হয়েছে আমার সাথে 4টা বাজে। কি বলছিল? যে মেয়ে আর কি, আমার ছোট মেয়ে রিয়া আক্তার জান্নাত, ও অনেক অসুস্থ ছিল, জ্বর আর কি 3 দিন যাবত। তো বললাম তুমি আসো, ও ডাক্তারের কাছে নিতে হবে, যে আধা ঘন্টার পরে আমি আসতেছি আর কি। 4টা নাগাদ কথা হয়েছে, বলছে আধা ঘন্টা পরে আমি আসতেছি। পরে আর ফোন রিসিভ করে না। আমি 6টা নাগাদ আর কি শুনি এলাকার মানুষ থেকে যে গুলি খাইছে আর কি। কোন জায়গাটাতে? সেটা মৌচাক স্থানে গুলি খাইছে আর কি। পরে মৌচাক স্থানে আর কি গুলি খাওয়ার পরে আর কি ওনাকে কই একটি হসপিটালে আর কি নিয়ে যাওয়া হলো, সাইনবোর্ড। হ্যাঁ, বা আমি অনেকক্ষণ পরে আর কি পৌঁছাতে পারছি, খোঁজখবর পাইনি আর কি সঠিক যে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মানে খবরই পাইনি আর কি। অনেক 2 জায়গার মধ্যে যাওয়ার পরে যে পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে কই একটি হসপিটালে আর কি নেওয়া হয়েছে, সাইনবোর্ডে আর কি একটু আগে। পরে নেওয়ার পরে আর কি 6টা বাজে খবর পেলাম, আমি 9:30 টাকা আর কি হসপিটালে আর কি পৌঁছেছি। প্রায় 1 ঘন্টা যাবত আর কি কোনো চিকিৎসা করেনি আর কি, নিয়ে হসপিটালে আর কি ফালানো হয়েছে। আপনি কি দেখলেন? আমি দেখলাম আর কি বেডের মধ্যে শোয়ায় রাখছে আর কি, মানে পিঠে 4টা গুলি করা হয়েছে, তো রানেরটা ব্যান্ডেজ করানো হয়েছে, একটা পায়ে লাগছে আর কি গিরার মধ্যে, একটা রানে, আর একটা পিঠে লাগছিল, আর একটা কোন জায়গায় লাগছিল ওটা শিওর বলতে পারতেছি না আমি এখনো, বা ভালো করে দেখতে পারিনি। তখন তো আমার দেখে আর কি সেন্স ছিল না ভালো মতন। আপনার রুবেল আপনার সাথে কথা বলছে? না, কথা বলার সুযোগ পায় না, যা কথা বলার ওনার বন্ধুর সাথে আর কি বলছে যে ভাই আমি মনে তো আর বাঁচবো না, আমি কোনো ভুল টুল করলে মাফ করে দিন, বা আমার মেয়ে 2টা বা আমার পরিবারের একটু খোঁজ খবর নিয়ে। সে এতটুকু আর কি বলার সুযোগ পেয়েছে। আমি যাওয়ার পরেও মুখের মধ্যে মাস্ক পরানো ছিল, অক্সিজেন দেওয়া ছিল, বা ডাক্তাররা আমাকে ঢুকে দিচ্ছিল, তার খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল আর কি। পরে আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। মানে ইশারায় কথা বলার চেষ্টা করছে, নিজের হাত দিয়ে মাস্ক খুলে ফেলেছে, তাও কোনো কথা বলার চেষ্টা পারেনি আর কি। তো পরে 1 ঘন্টা যাবত হসপিটালে ফেলা রাখলো, কোনো চিকিৎসা করলো না। বলতেছে হসপিটালের ম্যানেজার আর কি যে এরকম ক্রিটিক্যাল অবস্থা, আমাদের এখানে ডাক্তার নেই আর কি, ওনাকে দ্রুত আর কি সরকারি হসপিটাল ছাড়া ট্রিটমেন্ট করা যাবে না, এখানে কোনো চিকিৎসা নেই, তো আপনারা দ্রুত আর কি ঢাকা মেডিকেল নিয়ে যান আর কি। তো একটা আমরা অ্যাম্বুলেন্সের চেষ্টা করলাম আর কি অনেকক্ষণ, প্রায় আমি যাওয়ার পরে আধা ঘন্টা প্রায় চেষ্টা করানো হলো আর কি, কোনো একটা আমরা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারলাম না। অনেক জায়গায় ফোন দেওয়ানো হয়েছে, বা হসপিটালের কাছে প্রায় মারা যাওয়ার 10 মিনিট আগে 2টা অ্যাম্বুলেন্স আসছে, বা 2টা অ্যাম্বুলেন্সের ভিতরে 10টা রোগী নিছে, মানে আমাদের এটা কোনোভাবে নিতে পারিনি। পরে আধা ঘন্টা পরে আর কি ডাক্তার বললো যে উনি তো নাই, মারা গেছে। তাও আমরা অনেক রিকোয়েস্ট করলাম। আপনি কি রুবেলের কাছাকাছি যেতে পেরেছিলেন কিনা? জি আর কি কাছাকাছি
মানে কথা বলার কোনো সুযোগ ছিল না আর কি। আপনাকে কিছু বলে যেতে পারে? কিছু বলে যেতে পারে নাই, মানে বলার চেষ্টা করছিল আর কি। মানে আপনি কি বুঝতে পারছিলেন যে উনি কিছু একটা বলতে চায়? জি, কি বলতে চাইছিল আসলে? উনি মনে বলতে চাইছিল যে উনি বাঁচবে না বা মেয়ে দুটার খেয়াল রাখতে বা কোনো কিছু করলে আর কি, এরকম ইশারায় বোঝাইতে চাইছিল, কিন্তু কথা বলতে পারে নাই আর কি। শরীরের গুলিগুলো কেমন ছিল আপনি কি দেখেছিলেন? জি আর কি, অনেকটা আর কি ক্ষতিগ্রস্ত আর কি, ভয়াবহ অবস্থা। তার পিঠের গুলি যেটা করানো হয়েছিল, মানে ওটা দেখে আর কি আমার সেন্স ছিল না পুরাটুক, মানে এতটুকু মানে গুলিবিদ্ধ অবস্থায় ছিল যে। মানে গুলিটা কতখানি ক্ষত ছিল? অনেকটা ক্ষত ছিল বলার বাইরে, যেরকম একটা প্যাকের ভিতরে যেরকম ইট ছুলে যেরকম ছড়ায় যায় আর কি, জায়গাটা এরকম ছড়ায় গেছিল আর কি। ওই জায়গাটার ভিতরে মাংস ছিল না, মানে অতিরিক্ত আর কি ব্লাড গেছিল আর কি, মানে গর্ত হয়ে গিয়েছে, অনেকটা গর্ত হয়ে গেছিল আর কি। তার বন্ধু যে দুইজন ছিল তার সাথে, তার প্রত্যেকটা কাপড় চোপড় আর কি খুললে আর কি চেষ্টা করছিল আর কি ব্লাড গুলো যেন বন্ধ হয়ে যেন, কিন্তু শরীরে অনেক ব্লাড গেছিল আর কি, তাই আর মানে বাঁচানো সম্ভব হয়নি আর কি, বা হসপিটালরা কোনো চিকিৎসা করে নাই। এরপর কি ওই হসপিটাল থেকে পরবর্তীতে ওই হসপিটাল থেকে আর কি অনেক কষ্ট করে আর কি, গাড়ি ঘোড়া পাই না, ওই হসপিটাল থেকে আমাদের বাসার দোকানের পাশে আর কি নিয়ে আসে আর কি, মানে গোসল শেষ করে আর কি, মানে একটা অনেক কষ্ট করে একটা অটোর মধ্যে আর কি নিয়ে, তার কোলে অনেক লম্বা ছিল তো আমার হাজবেন্ড, অনেক কষ্ট করে আর কি ওই অটোটার মধ্যে আর কি নিয়ে আসলো আর কি, ছোট অটোর মধ্যে আর কি। আপনি নিয়ে আসলেন না? না, ওনার বন্ধু আর কি নিয়ে আসলো। তখন তো আমার কোথায় ছিলেন? আমি হসপিটালে ছিলাম আর কি। পরে আমার ননাস ছিল আর কি, ফুয়াতো ননাস, তো আমাকে আর কি হাঁটে হেঁটে, মানে রিস্কা তো ছিল না আর কি, মানে অনেক কষ্ট করে আর কি আমাকে বাসায় আর কি নিয়ে যাওয়া হয়। আপনার বাচ্চারা কোথায় ছিল? বাচ্চারা তখন মনে হয় বাসায় ছিল আর কি। তখন তো আমি ওদেরকে ফালাইয়া চলে গেছিলাম আমার হাজবেন্ড আর কি খোঁজার জন্য। এই যে সন্তানদের কথা কি উনি একবারও ভাবেননি, বা আপনি কি মনে করাই দেননি যে? অবশ্যই মনে করে দিছি যে দেখো তুমি যাইও না, বা আমাদের কি হবে যদি বাসায় যদি তোমার কিছু হয়ে যায়, যেরকম মারা যাচ্ছে বা গুম করে ফেলা হইতেছে, তখন আমাদের কি অবস্থা হইব? কয় কিছু হবে না ইনশাআল্লাহ, বা কিছু যদি হয়ও, বা আমি তো দেশের জন্য কিছু হইমু বা শহীদ হমু, বা যদি মারাও যাই দেশের জন্য তো শহীদ, বা দেশের জন্য তো গর্বিত, এই দেশ তো নতুন করে আবার স্বাধীন হইব যদি আমার কিছু হয়, এগুলো আর কি বলে সান্ত্বনা দিত। এই যে মারা গেল, এরপরে দোকানের কাছে নিয়ে রাখলেন, রুবেলের যে দোকান, সেই দোকানের সামনে নিয়ে রাখলেন, দোকানের সামনে আর কি জানাজা সম্পন্ন হয়। হ্যাঁ, তো ওই জানাজায় কি পুলিশ বাধা দিয়েছিল বা স্বাভাবিকভাবে জানাজা? এখন তো পুলিশে খোঁজ খবর পায় নাই আর কি, বা 21শে জুলাই গুলি খেলো 7:30-7:30টার দিকে তো মারা গেছে, বা জানাজার শেষ হয়েছে বোধহয় 9টা-10টার দিকে বোধহয়, প্রায় আমি সঠিক বলতে পারবো না, তখন তো আমার সেন্স ছিল না পুরোটা, বা তখন একটু একটু মনে আছে 12টার দিকে আর কি আমার হাজবেন্ডের লাশের গাড়ির সামনে নিয়ে আসা হলো। অনেক কষ্ট থেকে একটা আর কি অ্যাম্বুলেন্স জোগাড় করছে ঢাকা থেকে আমার শ্বশুরে। 22শে জুলাই আর কি মাটি সম্পন্ন হলো, মানে জানাজা আর কি দুইটাই হয়েছে আমার হাজবেন্ডের, নোয়াখালীতে একটা হয়েছে মৌচাক এলাকায়। তো 9:30টার দিকে আর কি জানাজা সম্পন্ন, 10টার দিকে আর কি মাটি হলো, বাস পুলিশে আর কি 6টার দিকে এসে আর কি, সন্ধ্যা 6টার দিকে এসে আর কি হামলা সৃষ্টি করলো যে বেওয়ারিশ লাশ মাটি দিচ্ছেন বা লাশ উঠানো হবে, বা আর কি অনেক আর কি অসন্তোষ ঝামেলা গ্রামের বাড়িতে। জি গ্রামের বাড়িতে আর কি পুলিশ এসে লাশ তুলে ফেলবে, অনেক ঝামেলা করছে, বা বেওয়ারিশ লাশ মাটি দিচ্ছেন, আমরা ময়না তদন্ত করবো, উনি কিভাবে মারা গেছে কেমনি, বা আজও কি গুলিবিদ্ধ হয়েছে কিনা, মানে এগুলা বলতেছিল আর কি। আমার দেওর ছিল একজন, বা আমার শ্বশুর বা এলাকার মেম্বার ছিল আর কি, ওনার সাথে আর কি অনেক বা হ্যারাসমেন্ট করে চলে গেছে। বা 23শে জুলাই আমরা যে মৌচাক এলাকায় থাকতাম, সেই মৌচাক এলাকায় যাই আর কি, আমার হাজবেন্ডের যে বন্ধু বান্ধব গুলো ছিল আর কি আন্দোলনে, ওনাদের প্রত্যেকটা মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। প্রায় 60 জন পুলিশের উপরে গেছে আর কি, এলাকার প্রত্যেকটা মোবাইল আর কি চেক করছে, বা আমার হাজবেন্ডের যতগুলো ছবি তোলা ছিল সব প্রমাণ বা আন্দোলনের যত ছবি ছিল সব ডিলিট করে ফেলাইছে। বা যেই দুই বন্ধু ছিল আর কি ওনার হসপিটালে নিয়ে গেছিল, ওনাদের ফোন টোন পুরো নিয়ে গেছে, ওনাদেরকে অনেক হুমকি দিচ্ছে আর কি, অনেক ঝামেলা করছে ওনাদের সাথে। পরে গুলিবিদ্ধ বা আন্দোলনের ছবি ছিল পুরো ফাইলগুলো যেন ডিলিট করে ফেলাইছে, যেন কোনো প্রমাণই না থাকে আমাদের কাছে আর কি, এই অবস্থা আর কি। এরপরে আপনি ফিরে আসলেন মৌচাকেই? জি, মৌচাকে ফিরে এসে কি করলেন? আর কি অবস্থা খুবই খারাপ ছিল আর কি, যে আমি যে আন্দোলনে যাব বা কিছু করব, তখন আমার খুবই আর কি মানে অবস্থা খুবই খারাপের দিকে ছিল। বা আমার ছোট মেয়ে যেটা আর কি, ও তো ওর বাবার অনেক ভক্ত ছিল, বা ওর বাবা ওর অনেকটা ভালোবাসতো বলার বাইরে, বা ওর বাবা চলে যাওয়ার পরে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এক পর্যায়ে, বা ওর হসপিটাল মানে ভর্তি করার পর্যায়ে এরকম হয় আর কি। 10টা দিন আর কি খুবই অসুস্থ ছিল, বা ওর বাবার তো মানে 1টা ঘন্টা না দেখলে তো দোকানে চলে আসতো আমার বড় মেয়ে নিয়ে আর কি। 10টা দিন ধরে দেখি না, কি একটা অবস্থা, ছোট মানুষ তো বুঝি। সান্ত্বনা দিতেন কি বলে? সান্ত্বনা দিতাম যে তোমার বাবা আসবে, তোমার বাবা হসপিটালে আছে, বা বড় মেয়ে তো কিছুটা বুঝতো যে ওর বাবা তো নাই, দেখছে কাপড় পরানো আছে লাশের, জানাজা দিচ্ছে, ও কান্নাকাটি করতেছে, বুঝাইতো আর কি। এরপর
এখন মেয়েদেরকে কি দিয়ে সান্ত্বনা দেন? এখন সান্ত্বনা দিই যে তোমার বাবা তো বাইরে চলে গেছে, আসবে, তোমাদের কাছে আসবে। ছোট মেয়ে এখনো বোঝে না, বড়টা একটু একটু বোঝে বা কান্নাকাটি করে, মন খারাপ করে। ছোট মেয়েটা এখনো বোঝে না। ওর বাবার মোবাইলটা হাতে নেয়, ছবি দেখে, বাবা বাবাকে ডাকে আর কি। আগে তো বা 1 ঘন্টা কথা যদি না বলতো, পরে আর কি ফোন দিয়ে কথা বলতো, বাবা আসো। এখন তো আর ফোন দিল তো ওর বাবার মতন তো কথা বলে না, বা কণ্ঠ তো বুঝে, 2.5 বছর বয়স, বুঝে আর কি। মন খারাপ করে, মোবাইল ফালায়, কান্দে, বা আমার হাত ধরে টানে, ওর বাবা যাবে, আমি বাবা যাব, বাবা যাব, বাবা নাই, এগুলো বলে আর কি। তখন তাকে কিভাবে ঠান্ডা করেন? ঠান্ডা করি। পরে ওর কাকা আছে আর কি, ওর কাকার চেহারা ওর বাবার মতন আর কি, তো ওর কাকার সাথে একটু ভিডিও কলে বা কথা বলাই। সবসময় বলে না, কাজ কাম এই কাকা কি এখন বাবা ডাকে? না, বাবা ডাকে না, ও কাকা বলে ডাকে আর কি। আমার বড় ভাসুর যে আছে বা আমার হাজবেন্ডের সাথে একটু চেহারা একটু ম্যাচ তারা কি খায়। ওকে বাবার মতোই আদর করে? না এতটা তো, আমার বড় ভাসুর যে আর কি, আমার মেয়ে বড়টা ছোটটা আর কি বাবা বাবাকে ডাকে আর কি, ওনাকে আর কি, আর কাউকে ডাকে না। আপনার কাছ থেকে আবার শুনবো, আমরা একটু সাজ্জাদের কাছ থেকে আবার শুনে আসি। সাজ্জাদ, এর আগেও আপনি একবার গুম হয়েছিলেন, সেই ঘটনাটি একটু আমাদেরকে বলুন। 2018 সালের 14ই ফেব্রুয়ারি ম্যাডাম তখন হচ্ছে আপনার ভিতরে ছিল। তো আমাদের সহযোদ্ধাদেরকে দেখতে আমি কেরানীগঞ্জ কারাগারে যাই। তো কারাগারে তাদের সাথে সাক্ষাৎ করে বের হওয়ার সময় যে গাড়ি পার্কিং করা ছিল আমাদের, তো গাড়ি পার্কিং করা অবস্থায় গাড়িতে আমি বসা অবস্থায় ডিবি চারপাশে গাড়িটাকে আপনার ঘিরে ফেলে আপনার আমাকে মনে করেন আপনার হচ্ছে গাড়ি থেকে নামায় নিয়ে এসে, সাজ্জাদ বলে নামায় নিয়ে এসে, তখন আমার মনে আছে যে আমাকে আপনার হচ্ছে মেশিন তাক করে এখানে তাক করে নিয়ে এসে আমাকে এই অ্যারেস্ট করার সেই মুহূর্তে পুরো কেরানীগঞ্জ ফাঁকা হয়ে যায়। আপনার হচ্ছে ডিবি আপনার মানে হামলা করছে এইটা দেখার পরে পরবর্তীতে আমাকে অ্যারেস্ট করে তাদের একটা গাড়িতে আপনার নিয়ে যাওয়ার পর ওইখানে কিছুক্ষণ আপনার হচ্ছে গাড়িতে বসায় রাখে। প্রথমত কনফার্ম হয় যে আমি সাজ্জাদ কিনা। তো কিছুক্ষণ পরে আমাকে ওই গাড়িটা নিয়ে আপনার চোখ বেঁধে ফেলে আমাদেরকে এই গাড়িটা করে নিয়ে যায় আপনার রমনা কার্যালয়ে, ডিবির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে আমাকে নিয়ে আসে আর কি। পরবর্তী কার্যালয়ে ঢোকার পরে এসির রুমে, আমি রমনা জোনের আন্ডারে মনে হয় কোনোটা মানে রুমে আমাকে নিয়ে যাওয়ার পর ওইখানে আমাকে আপনার 2 হাতে হ্যান্ডকাপ লাগায় আপনার হচ্ছে গ্রিলের ভিতরে ওদের এরকম পোর্শন আছে আপনার হচ্ছে কয়েকটা ঘাট, ওই ঘাটের মধ্যে আমার মানে পা যেন মনে করেন সরাসরি মাটিতে না থাকে, উঁচু অবস্থায় এইভাবেই মনে করেন যে আপনার পা থাকবে, ওই অবস্থায় আমাকে হ্যান্ডকাপটা আপনার হচ্ছে লক করে দেয়। লক করার পরে ওদের ওই যে সাজানো থাকে এরকম মোটা লাঠি সাজানো থাকে, ওই ঝুলানো অবস্থায় আমাকে ওই যে আপনার হচ্ছে লাঠি দিয়ে আপনার মার শুরু করে। ওই সময় আমাদের হচ্ছে ম্যাডাম আপনার অ্যারেস্ট হয়েছে, তো আমাদের সারা বাংলাদেশে একটা বিক্ষোভ চলছিল আপনি জানেন। তো ওই বিক্ষোভের অংশ হিসেবে আমাদের অ্যাক্টিভিটিস কি বা আমাদের মানে পরবর্তী কার্যক্রম কি হবে এই বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে থাকে। এর ভিতরে এলোপাতাড়ি আপনার হচ্ছে লাঠি দিয়ে মারতে থাকে। রাতের সময়টা ছিল ভয়ঙ্কর। প্রতিদিন রাতে আপনার হঠাৎ করে রাত্রে 1টা-1.5টার পরে আমাকে চোখ বেঁধে আপনার ডিবি অফিস থেকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এটা জিজ্ঞেস করতো অমুকের বাসা করে দেখাই দে, তমুকের বাসা করে দেখাই, তখন চোখ বাঁধা থাকতো। তো এর মধ্যে একদিন আমার মনে আছে ফোনে যখন কথা বলতেছে, তো দেখা যাচ্ছে আমাকে নিয়ে খুব একটা আলোচনা হইতো না, বিভিন্ন মানে তো ওইখানে একটা আসামি ধরছে, ওইখানে একটা আপনার হচ্ছে ছাত্রদলের নেতাকে পাওয়া গেছে, এইসব আলোচনাই গাড়িতে থাকতো আর কি। তো রাত্রে দেখা যাচ্ছে যে 2টার পরে বা 1.5টার দিকে নিয়ে যেত, আপনার নিয়ে যে বিভিন্ন জায়গায় গাড়ি রাতে ঘুরাইতো। তো এর মধ্যে লাস্ট যেদিনের কথা আর কি, ওই দিন আমাকে নিয়ে বের হওয়ার পরে আমাকে কততম দিন ছিল সেটা? 4 থেকে 5তম দিন, সম্ভবত 5ম দিন। মানে তখনও কেউ জানে না যে আপনি তখনও না কোথায়? আমি আসলে কোথায় আছি কি আছি, বা আমি সেই কেরানীগঞ্জ থেকে তুলে নিয়ে আসবার পরে কেউ এখন পর্যন্ত খোঁজ খবর জানে না। তো পরবর্তীতে ওই 5ম দিন রাতে আমাকে আপনার হচ্ছে বের করে নেয় একটা খোলা মাঠে নিয়ে যায়। তো এরপর আমাকে বলে যে কলেমা পড়, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করার পর আমি তো কোনো উত্তর দেন, তো বলে কলেমা পড়, মনে করে তোরে আর আমরা টানবো না, আর সরকারি ভাতও খাওয়াবো না, যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, তুই মনে কর আল্লাহকে শুকর কর। তো আমারে বলতেছে যে এক ব্যাপারে এক ছেলে, রাজনীতি করতে আসছিস, ঠিক আছে, মনে কর রাজনীতির স্বাদ আজকে মিটাই দেবো, রাজনীতি কি এখন বুঝবি, আবার মানে করিস ছাত্রলীগ করতি, মনে করে তাও একটা কথা ছিল, ছাত্রদলই করলি। যখন বললো যে কলেমা পড়, তখন আপনার মধ্যে কি অনুভূত হলো? তখন তো আসলে পরিবেশটা এরকম ছিল যে আমি যে বাঁচবো আমি চিন্তা করি নাই। মানে তখন কি পরিবারের কথা মনে পড়েনি? আপনি বললেন যে আপনি এক বাবার একমাত্র সন্তান, মায়ের পরিবারের কথা মানে মনে করা বলতে কি, আমি আসলে আমার মা ভক্ত ছিলাম আর কি। আমার মায়ের কথা মনে পড়েনি একটু? শুধু মনে পড়ে না, তখন পৃথিবীটা মনে শূন্য লাগতো, যে হয়তো আমি পলিটিক্সে না আসলে এই দিনটা হয়তো আমার লাইফে হয়তো আসতো না।
বা আমার পরিবারও এই সাফারার হতো না। তখন শুধু পরিবারের কথা আফসোস হইতো, নিজের তখন তো মনে হয়েছে যে আমি তো শেষ, কিন্তু আমার পরিবার যে আপনার মানে কষ্ট, বা আমার পরিবার আমাকে আপনি যখন কলেমা পড়লেন তখন পরিবারের বা মা বাবার হ্যাঁ অবশ্যই তখন তো মনে পড়ছে বিষয়টা, কি তাদেরকে বলেননি যে আমাকে তো কথা বলার সুযোগ দেয় না, আমাকে তো আসলে কোনো যোগাযোগ করা, বা আমি মনে মনে তো মায়ের কথা বা বাবার কথা মনে পড়েছে, পরিবারের কথা অবশ্যই মনে পড়ছে, এবং শুধু মনে পড়ে না আপনার, আমার মানে দুই চোখে মানে ডল ডল করে পানি পড়ছিল। কলেমা পড়ার পরে পরবর্তীতে অনেকক্ষণ কোনো মনে করেন যে আওয়াজ তো ছিল না, এর ভিতরে পিছন থেকে কেউ একজন আমার ওই যে হ্যান্ডকাপ তো এইভাবে বাঁধা, তো ওইটা ধরে নিয়ে আবার মনে করেন যে গাড়িতে উঠায়, আমাকে গাড়িতে উঠে বলতেছে যে তোর মনে বাপ মার দোয়া আছে, তুই মানে আমরা তো ডিসিশন নিছিলাম কিন্তু পরবর্তীতে ক্লিয়ারেন্স পাইনি দেখে আল্লাহ তোরে মাফ করছে। তো এটার পরে আবার সেই ডিম কার্যালয়ের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পর দিন আমাকে হচ্ছে কোর্টে উঠায়, মানে 6ষ্ঠ দিন, হ্যাঁ 6ষ্ঠ দিন আমাকে কোর্টে উঠায়। আমরা হচ্ছে যে ম্যাডামের গাড়ি বহরে হামলা বা রাষ্ট্রীয় কাজে বাধা এরকম একটা মামলা দেখে, আবার আমাকে 2 দিনের রিমান্ডে আনে। 2 দিন রিমান্ড আনে, প্রথম দিন আমাকে আর ডাকে নাই, সেকেন্ড যেদিন রিমান্ড শেষ হয়ে যাবে ওই দিন আবার সে একটা আলাদা একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে মানে আমার ফ্যামিলির নাম্বার দিতে, তো পরবর্তীতে আমি আমার বাবার নাম্বার ভুল একটা নাম্বার দেই আর কি। তো তখন হচ্ছে রাত তো অনেক রাত, তো ওই নাম্বারে ফোন দেয়, নাম্বারটা বন্ধ পায়। তো পরবর্তীতে আমার খুব প্রেশার দেয় আর কি, যে আপনার হচ্ছে মানে ওই নাম্বারটা ঠিক আছে কিনা। তারপর ওরা আবার ট্রু কলারে চেক করে, চেক করার পরে ট্রু কলারে মনে হয় মানে কি একটা নাম পায় সম্ভবত, তো পাওয়ার পরে বলতেছিল তোর বাবার নাম্বার না। এরপরে আবার হচ্ছে চোখটা আবার বেঁধে ফেলে যে তোকে তো ক্রস ফায়ার দিতাম, তো তারপরে দিন এখন তোর তো পুলিশে মানে সোনারে দেখা ফেলছি, এখন তো ক্রস ফায়ার দেওয়ার সুযোগ নাই, শেষ কিছুক্ষণ একটু আপ্যায়ন করি, ওদের ভাষায় ওরা বলতেছে আপ্যায়ন করি। এরপর আবার চোখ বেঁধে আপনার বেধড়ক মনে করেন যে মাইক শুরু করে মধ্যরাতে আপনার এই আমার মনে আছে এই মারা অবস্থাতেই ফজরে আজান দেয়, ফজরে আজান মারতে মারতে ফজরে আজানের কিছুক্ষণ পরে যায় ওরা আবার মনে করেন আমার চোখটা খুলে দেয়। চোখটা খুলে দিয়ে আমি তখন হেঁটে মনে করেন যাওয়ার মতো সুযোগ ছিল না, তখন 2টা কনস্টেবল আমাকে ধরে নিয়ে আবার হচ্ছে আবার লকআপে রেখে আসে। পরে ওই দিন আমার রিমান্ড শেষ হয় আর কি, 2 দিনে পরে আপনার 3 মাস কারাভোগ করে তারপরে জামিনে মুক্ত হয়ে। ধন্যবাদ সাজ্জাদ, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু শহীদ রুবেলের স্ত্রী রূপালী বেগমের কাছ থেকে আবার একটু শুনে আসি। রূপালী বেগম, এরপরে তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এই যে পরিবার সংসার বা রুবেলের ব্যবসা, কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? কোনো সাহায্য সহযোগিতা বলতে জোলা স্মৃতি ফাউন্ডেশনটাকে ওই সাহায্য সহযোগিতা আর কি পাইছি আমি। কতটা কি পেয়েছিলেন? মানে টোটালি আর কি 5 লাখ টাকা, 1 লাখ টাকা আমার শ্বশুর শাশুড়িকে দেওয়া হয়েছে, হ্যাঁ, আর 4 লাখ টাকা আর কি আমরা পাইছিলাম আর কি। এটি মানে এই দিয়েই এখন জীবন চালাতে হচ্ছে। তো মানে রুবেলের যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান কে চালায়? আপনি বলছিলেন যে আপনার ছোট ভাইকে। জি, আমার স্বামী মারা যাওয়ার পরে আর কি 1 মাস পরে দোকান বন্ধ ছিল প্রায় 1 মাস। তো সিদ্ধান্ত নিলাম তো এরকম করে তো আর জীবন চলবে না, কিছু একটা করতে হবে, 2টা যেহেতু মেয়ে আছে। তো এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমার ছোট ছোট ভাই আছে, ওকে দিয়ে চালাই বা আস্তে আস্তে শিখবে কারো থেকে। তো ওকেও নিয়ে আসলাম, তো আস্তে একটু একটু করে শেখা শুরু করলো বা ব্যবসা একটু ভালো হলো। আমার হাজব্যান্ড 3 মাস মারা যাওয়ার মধ্যে আর কি আমিও আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম আমার হাজব্যান্ডের কবর দেখার জন্য আর কি। তো প্রায় 10 দিন প্রায় থাকলাম, তো 10 দিন পরে আবার আসলাম আর কি ঢাকাতে মৌচাক এলাকায়। তো আসার পরে প্রায় 3-4 দিন পরে আর কি ও জ্বর হলো আর কি, একটু একটু জ্বর। তো ডাক্তার ফার্মেসি থেকে আর কি ওষুধ নিয়ে এলাম, আমাদের তো এতটা সামর্থ্য নাই ধরে যে টেস্ট করাবো, তো করালাম না। প্রায় 2 দিন পরে আর কি দেখি জ্বর 7 আর কি, খুবই জ্বর। প্রায় নিয়ে একটা হসপিটালে আর কি টেস্ট করালাম, তো ডেঙ্গু ধরা খাইলো আর কি। প্রায় চিকিৎসা চালানোর অবস্থা, স্যালাইন চললো, সবকিছুই আর কি নর্মালি। ও এতটা অসুস্থ ছিল না। 2 দিনের মাথায় আর কি 2 দিন ডেঙ্গু ধরা করতে আর কি 3 দিনের মাথায় আর কি মারা যায় আর কি, বাসাতেই মারা যায়। সুস্থই ছিল। তারপরে ওর যাওয়ার পরে তো খুবই অবস্থা খারাপ, বা স্বামীও চলে গেল, বা একমাত্র ভাই ও পাশে ছিল বা একটু দেখতো বা আমাদেরকে চলার মতন একটা ছিল, ও মারা গেল। এখন তো খুবই অবস্থা আমার খারাপ, বা 2টা স্বজন হারাইলাম, পৃথিবীতে আর আপন কেউ নাই, যা 2জন ছিল যে দেখবো ভবিষ্যতে কেউই নাই। বা আমার একটা ভাই ছিল, বা বাবা 6 বছর আগেও মারা গেছে। তো কি অবস্থা হইব, বা আমার মা। এখন তাহলে এই ব্যবসা বাণিজ্য কি আপনি নিজেই সামলাচ্ছেন? নিজেই সামলাচ্ছি, মেয়ে 2টাকে নিয়ে আর কি। তো সেক্ষেত্রে আর কোনো সাহায্য সহযোগিতা পাননি?
মানে রুবেল তো কোনো রাজনীতি করতো না, তারপরেও তো কোনো এই রাজনীতি দেশের জন্য করতো না। সে প্রাণ দিয়েছে। যে এই দেশের জন্য শহীদ হলো বা রাষ্ট্র তাদের এবং কোনো এখনো মানে আশপাশের পরিবেশের মানুষগুলো, আশপাশের মানুষগুলো কি আপনাকে সাহায্য সহযোগিতা বা না, মানসিকভাবে তারা সাপোর্ট দেয় কিনা? মানসিকভাবে একটু সাপোর্ট দিছে আর কি, এতটুকু আর কোনো কিছু না। এখন কি তাহলে সংসার চলছে কিভাবে? সবটা সংসার চলতে আসছে আর কি, যেরকম আগে চলতো এখন আর কি চলতে আর কি খুব হিমশিম খাচ্ছি। মানে আপনি নিজেই দোকানে বসছেন জি, এখন? বা নিজে তো সম্ভব না, দুটা মেয়ে আছে, ওদেরকেও সময় কিছুটা দিতে হয়, ওরা তো ছোট এখন, নিজে তো কিছু করতে পারে না, সব তো নিজেকে যত্ন করে দিতে হয় বা মাদ্রাসায় পাঠাইতে হয়, বা ঘরে তো কেউই নেই আর কি, মানে নিজে নিজে আর কি একলা সব আর কি দেখাশোনা করতে আর কি খুব মানে হিমশিম দুই খাচ্ছি। দুই মেয়ের বাবাও দুই- আপনি, মাও মাও আপনি, আমি এখন আর কি বলতে গেলে। মানে বাকি জীবন তো আসলে এইভাবে যুদ্ধ করেই কাটাবেন। জি, কারণ রুবেল তো আসলে আমাদের মতো স্বাভাবিক মানুষ না, একজন যোদ্ধা, সে যুদ্ধ করেই মরেছে। জি, এবং রুবেল কোনোদিনই মরবে না, রুবেল আমৃত্যু আজীবন আমাদের মাঝেই বেঁচে থাকবে, কারণ শহীদেরা তো মরে না। একজন শহীদের স্ত্রী হিসেবে কি মাঝে মাঝে গর্ব হয়? অবশ্যই গর্ব হয়, সেই দেশের জন্য শহীদ হয়েছে আর কি, অবশ্যই গর্ববোধ হয়। এই রুবেলকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচার চান কিনা, বা অবশ্যই। সরকারের কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা? সরকারের কাছে অবশ্যই চাওয়ার আছে, যেন দ্রুত যেন এই যারা শহীদ হয়েছে, আমার এতগুলা ভাই বা আমার মতন এতগুলা মেয়ে আর কি, এত অল্প বয়সে বিবুধা হয়েছে আর কি, বা আমার মতন দুইটা সন্তান ইতিম হয়েছে, বাবা হারা হয়েছে আর কি, অবশ্যই যেন এগুলো দ্রুত বিচার করে। বা আমার শাশুড়ি আর কি, আমার স্বামী, তারা 4 ভাই ছিল, মানে আমার হাজবেন্ড আর কি অনেকটা আর কি অন্যরকম ছিল আর কি, তার মার প্রতি আর কি মা ভক্ত ছিল আর কি। বা আমার শাশুড়ি আগে একটু চোখে কম দেখতো, বা আমার হাজবেন্ড মারা গেছে প্রায় 6 মাস শেষ, 7 মাস চলতেছে, পুরো 7 মাস যাবত কাঁদতে কাঁদতে পুরো এখন মানে চোখে যে না দেখবে তা এরকম আর কি অবস্থা, প্রত্যেকটা দিন কান্দে, প্রত্যেকটা রাত ঘুমাইতে পারে না। বা 6টা মাস হয়ে গেল এখনো এগুলো কোনো হত্যার বিচার হলো না, কিছু না। বা এই নতুন ডাক্তার ইউনূস সরকারকে যে বসানো হয়েছে, এই শহীদের তো বিনিময়ে তো তাকে এই দেশের মধ্যে আনা হয়েছে বা কি বসা হয়েছে, তো উনি কিসের জন্য এখনো এগুলোর বিচার করতেছে না? আমি চাই নিশ্চয়ই দ্রুত বিচার করবেন, আমি দ্রুত চেষ্টা এগুলোর করছেন। বিচার করুক। সাজ্জাদ, আপনার যে নিপীড়ন, যে গুম বা যে নির্যাতনের মধ্য থেকে ফিরেছেন, কলেমা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এরকম নির্যাতনের বিচার আপনি চান কিনা, বা এরকম নির্যাতন বা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি বাংলাদেশে আবারও হোক কিনা, এরকম পরিবেশ হোক কিনা, আপনি কি চান? আমরা দেখি যে এই যে জুলাই বিপ্লবের পরও আওয়ামী দোসররা তাদের বিচার তো হবে কিনা আমি জানি না, বা সরকারও চেষ্টা করছে বিচারের জন্য, কিন্তু তাদের বিচার যখন মানে না হয় তখন এই দোসররা কিন্তু বারবার মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু এই যদি বিচারটা যদি আপনার মানে নানান রূপে আসলে নানান দোষরা রূপে তার ফিরবে। দোষরা ফিরবে, তো বিচারটা যদি কনফার্ম করা না যায় তাহলে এরকম ফ্যাসিবাদী মানে যে পরিবেশ ছিল গত 17 বছর, এই ফ্যাসিবাদী পরিবেশ বারবার আসবে বাংলাদেশ। জি, ধন্যবাদ সাজ্জাদ হোসেন, ধন্যবাদ রূপালী বেগম, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে আওয়ামী জাহিলিয়াতের অবসান হয়েছে, মানুষ ফিরে পেয়েছে তাদের কথা ও কর্মের স্বাধীনতা, রাজনৈতিক কর্মীরা নিঃশ্বাস নিতে পারছেন প্রাণ ভরে, নির্বাসিত হওয়া গণতন্ত্র, ভোটাধিকার এখন কড়া নাড়ছে মানুষের দোরগোড়ায়। আমরা চাই হাসিনার আমলের সেই সব কালোরাত্রি আর ফিরে না আসুক, কোনো ক্ষমতালোভীর মসনদ টিকিয়ে রাখতে গিয়ে আর রক্তাক্ত না হোক আমার সবুজ শ্যামল এই বাংলাদেশ। ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন চৌধুরী এবং শহীদ জায়া রূপালী বেগমের কাছে এটাই আমাদের অঙ্গীকার। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে চাইলে আপনারাও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com লিখে পাঠাতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।